বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। হিয়া রৌদ্রের দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করতে হিয়ার চশমাটা একটু নিচে নেমে নাকের দিকে ঝুঁকে যায়। রৌদ্র তার বাম হাতের এক আঙুল দিয়ে চশমাটা ঠিক করে দিয়েই বলে, এইভাবে তাকাচ্ছিস যেন আজকের ব্রেকফাস্টে খাবার না, আজ তো আমাকে গিলে খাবি। আমাকে কি আপনার রাক্ষসী মনে হয়? একদমই না। তবে রাক্ষসী হলে ভালোই হতো। আপনাকে গিলে না খেয়ে সোজা পৃথিবী থেকে ভস্ম করে দিতাম। এই জন্যই তো তুই আমার সুইট হিয়া পাখি। আহান সর্দার চামচে হালিম নিয়ে গালে ঠোকানোর আগেই বলে, ও তোমাদের বলা হয়নি পরশুদিন আদ্র আসবে? থেমে গেল সিয়ার হাত, মুখটা লজ্জায় ভরে গেল। আহান সর্দার কথাটা বলে মুখে হালিম ঢোকালেন। কিছুক্ষণ আরামের সাথে খাওয়ার পরই তার মুখ বন্ধ হয়ে গেল। মাহমুদ সর্দার নিচেও চামচটা মুখে ঢোকানোর আগেই বলেন, ও তাহলে তো আরো ভালো হলো, আদ্র আসার পর রিসিপশন পার্টি হবে। বাকিটা আর বলতে পারলেন না, তার মুখও বন্ধ হয়ে গেল। মালিনী, সোনালি ও মোহন সর্দার এরা ঠকঠক করে পানি পান করছে। টেবিলের ওপরে থাকা দুটো জগ যেন কারাকারি পাত শুরু। হিয়া আর সিয়া হা হয়ে দেখছে, কারণ ওরা গালে দেয়নি খাবার। রুদ্র ঠোঁট লাল। হিয়া দেখেই বুঝে যায় খুব ঝাল লেগেছে তার। এদিকে বাবা কাকাদের অবস্থাও তাই। হিয়া দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে লেবু আনে। লেবুর পিস সবার হাতে দিয়েই বলে, একটু করে লেবুর রস জিবাই দাও, ঝাল কমে যাবে। সবাই তাই করলো। রাজমুখের ঝাল কমিয়ে বিড়বিড় করেই বলে, যে সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো। ওটা স্বামী ডাকছিল না, আসলে আসামি হয়ে স্বামী ডাকতে এসছে। রুদ্র চেয়ার থেকে উঠে রাজের পাশে থাকা জগ থেকে পানি নিয়ে গিলে বলে, তোমার বউ রাগ মেটাবে ভালো কথা, কিন্তু আমার অন্যায়টা কোথায় ব্রো? যারা রাগের যোগ্য তাদের উপরেই ঝাল দিয়ে রাগ মেটালে হতো, আমরা তো কিছু বলতাম না। সোনালি পানি গিলেই বলে, এতগুলো ঝাল কেউ দেয়? মারতে চাও নাকি আমাদের? মায়া অবাক হওয়ার অভিনয় করে বলে, কি বলছেন কাকি শাশুমা? এখন না বোঝার ভান করছো তুমি? এত ঝাল খেয়েই গাল লাল হয়ে যাচ্ছে। মায়া মুখে হাত দিয়েই বলে, আমি তো সব ঠিক মতো দিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি তো খাবারটা মুখে নিয়েছি, পারফেক্ট ছিল সব কিছু। তাহলে ঝাল লাগলো কিভাবে? খুব বেশি ঝাল ছিল। তা না হলে কি আমরা জগ নিয়ে কাড়াকাড়ি করি? কিন্তু আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি ঝাল বেশি দেইনি। মন্ত্রীমশাই ছিল তো রান্নার সময়। রাজ ঢেকর দিল। এভাবে তাকে মেয়েলি কথাবার্তায় না টানলেও হতো বলে মনে হচ্ছে তার। মাহমুদ সর্দার ব্রকটি করে রাজের কাছে প্রশ্ন ছুড়ল, তুমি ছিলে নাকি রান্নার সময়? রাজ মাথাটা ওপর নিচ করে। মাহমুদ সর্দার আবারও প্রশ্ন করেন, মায়া মা কি খাবারটা মুখে নিয়ে টেস্ট করেছিল? হ্যাঁ। এটা সত্যি মায়া হালিম রান্না করার সময় মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখেছিল। এক পিস মাংস খেয়ে মনে মনে এমনভাবে কথা বলছিল যেন রান্নাটা ঠিক ঠিক হয়েছে। তাই রাজ হ্যাঁ বলে দিল। মাহমুদ সর্দার চিন্তিত হয়ে বলেন, তাহলে এতগুলো ঝাল দিল কে খাবারে? মায়া মাথাটা নত করে বলে, কিছু মনে না করলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার বদনাম তো অবশ্যই আমার স্বামী, শাশুড়ি বা শ্বশুর চাইবে না। আমার মনে হয় এই কাজ সেই করেছে যে আমাকে সহ্য করতে পারে না। কার কথা বলছো তুমি? মাহমুদ সর্দারের প্রশ্নে মায়া কাঠিন্য দৃষ্টিতে আঙুল তাক করলো সোনালির দিকে। সোনালি চিল্লিয়ে উঠে তার আগে মায়া বলে ওঠে। মোহন সর্দার রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমি শিওর না, আমি তো শুধু দুয়ে দুয়ে চার করে বলতে চাচ্ছিলাম। মোহন সর্দার রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে। কিসের দুয়ে দুয়ে চার? মায়া মনে মনে ফুঁসে ওঠে। সামনেই ফল কাটা ছুরি। ইচ্ছে তো করছে নিজের বাবাকেই এখানে খুন করতে। মাকে ঠকিয়ে পরকিয়া করেছে এই লোক, আবার বাড়ি থেকে বের করে এক ট্রাক অ্যাক্সিডেন্ট করিয়ে খুন করার প্ল্যান করেছিল। এই লোককে বাবা বলতেও ঘৃণা লাগে। আজ সে আবার সেই নষ্টা মহিলার হয়ে কথা বলছে। মায়া মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে মমতার দৃষ্টিতেই বলে, আসলে রান্নার সময় আমাকে পাহারা দিতে মিলি আসে।
তার আগে তো খাবার সব ঠিকই ছিল। আমিও মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখছিলাম, তখন তো আমার ঝাল লাগেনি। আর মিলি নাকি কাকি শাশুমা পাঠিয়েছিল। রান্না শেষে আমি তো আমার স্বামীকে ডাকতে গিয়েছিলাম। এর ভিতর কি হয়েছে আমি জানি না। মায়ার মুখে স্বামী ডাক শুনে বিষম উঠল রাজের বসরে। যে নারী ছুরি দিয়ে আঘাত করতে চায়, এখন আবার সেই নারী স্বামী বলে কত ভালোবাসা দেখায়। মাহমুদ সর্দার চুপ করে সব শুনলেন। সে কিছু বুঝেছে কিনা কেউ জানে না, কিন্তু সে রাগী দৃষ্টিতে মোহন সর্দারের দিকে তাকিয়ে বলল, তোমরা কি চাও আমরা ভাইয়ের হাড়ি আলাদা করি? মোহন সর্দার স্তব্ধ, অবাকের সাথেই বলে, দুদিনের মেয়ের জন্য আজ হাড়ি আলাদা করতে চাও তুমি? তুমি যাকে দুদিনের মেয়ে বলছো সে আমার ঘরের লক্ষ্মী। তাকে তোমার বউ এভাবে হেনস্থ করতে পারো না। খুব ভালো করে জানা আছে এসব টেকনিক। প্রথমে মিষ্টি মুখ বাধা দেওয়ার পর তারপর আবার মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। এটাই তো করে এসেছে তোমার বউ শুরু থেকে। প্রথমে যার সাথে করেছিল সে আমার কেউ ছিল না। তোমাকে বাধা দিতে যেয়ে এ অধিকার কথা বলতে পিছিয়ে দিয়েছিলে। আজ কিন্তু এটা পারবে না। আজ এটা আমার ছেলের বউ। মাথায় রাখবে কথাটা। ষড়যন্ত্র না করেও আজ ফেঁসে গেল সোনালি। রাগ উঠল মায়ের উপর। মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝলো এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। এই মেয়ের মাঝে কিছু তো একটা আছে। মোহন সর্দার কিছু বলতে চাইলে সোনালি আটকে দিল। সে নিজেও কম না, বরং মায়ের থেকে কুচক্রে বুদ্ধিতে সে বেশি এগিয়ে। রাজের পাশে এখনো দাঁড়িয়ে আছে রুদ্র। রাজ হাতের ইশারা করে রুদ্রকে ঝুঁকতে বলে। রুদ্র ঝুঁকে ওর কানে রাজের দিকে এগিয়ে দিতে রাজ বলে, কোনোদিন দেখেছিস খালকেটু কুমিরকে সোজা মাথায় নিয়ে নাচতে? না তো। তাহলে দেখে নে আমার বাবা আর আমার বউটাকে। মানে? মানে এই যে একজন ফাঁদ পেতেছে আর একজন খালকেটু কুমির এনে সোজা মাথায় নিয়ে নাচছে। রুদ্র হেসে দেয়। রাজ বলে, আব্বে বেটা রুদ্র, হাসিস না। আমার বাবাটা এখনো অবুঝ, নাহলে বৌমার ট্র্যাপ তার মগজে ঢুকলো না। এর হতে পারে না। রুদ্র এবার জোরে জোরে হেসে দিল। সবাই সেদিকেই তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। মায়া এবার সবাইকে শান্ত দেখেই বলে, মানছি আমার রান্নাটা খারাপ হয়েছে, কিন্তু আমি আরও একটা খাবার রান্না করেছি। কি? আনছি। মায়ের রান্নাঘর থেকে পায়েস আনলো। সবাইকে পরিবেশন করেই বলে, আমি একটা কাজ করতে চাই। বলো। আশ্রমের বাচ্চাদের এই পায়েস খাওয়াতে চাই। ঢাকায় আসার পর ওরাই আমার কাছের লোক ছিল। আজ আমার বিবাহিত জীবনের প্রথম দিন, ওদেরকে জানানো দরকার। মাহমুদ সর্দার খুশি হয়ে বলে, আচ্ছা তাহলে পায়েস পাঠানোর ব্যবস্থা করো। আমার সাথে আর পরে কিছু ফল দেওয়া হোক। মায়া রাজি হলো। সবাই পায়েস খেয়ে খুশি হলো। সিয়া প্রশংসা করলো সব থেকে বেশি, বলে, তোমার হাতে অমৃত আছে ভাবি। মায়া মনটা খারাপ হওয়ার ভান করেই বলে, হালিমটা তোমাদের তৃপ্তি করে খাওয়ানো গেল না। আসলে আমারই ব্যাড লাগ। তবে পায়েসের কথাটা আগে কাউকে না জানিয়ে ভালোই করেছি। তাই তো এখন তোমরা তৃপ্তি করে খেতে পারলে। মায়ের মুখে এমন কথা শুনে সোনালি রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মাহমুদ সর্দার খাবার শেষ করে উঠে দাঁড়ালেন। মায়ের মাথায় হাত বুলিয়েই বললেন, অনেক ভালো রান্না করেছো তুমি। বলেই মালিনীর দিকে ইশারা করতেই মালিনী এক গোছা চাবি দিল। সেই চাবি মায়ের হাতে দিয়েই বলেন, আজ থেকে এই সংসারের দায়িত্ব এই বাড়ির নতুন জেনারেশনের বড় বউয়ের। কেউ কিছু বলতে পারবে না, কারণ এটাই নিয়ম। মায়া চাবিটা নিয়ে মিষ্টি হাসি দিয়ে তাকালো সোনালির দিকে। একদিন এই চাবির জন্য শাহানা পারভিনের হাত পুড়িয়ে দেয় সোনালি। মায়া এটা জানে না চাবি মালিনীর কাছে না থেকে শাহানা পারভিনের কাছে কেন ছিল। শুধু জানে এই চাবির জন্য তার মাকেও অনেক অত্যাচার সইতে হয়। মনে মনে মায়া বলে, अभी तो रिटर्न गिफ्ट देना बाकी है। সকালের ব্রেকফাস্টের ট্রে নিয়ে যারার ঘরে ঢুকলো বীর। ভিতরে ঢুকে দেখলো যারা এখনো ঘুমে বিভোর। বীর যারার ঘুমন্ত মুখোশটি দেখে ট্রেটা টেবিলের উপর রাখলো। অতঃপর জানালার পর্দাগুলো সরিয়ে দিল। যারার চোখে মুখে সূর্যের আলো লাগতে থেকে চোখটা কুঁচকে আসে তার। নড়েচড়ে উঠে চোখটা মেলে। বীরকে রুমে দেখে উঠে বসলো। বীর মুখে হাসি ফুটিয়ে বলে, Sweet morning, Janeman. It's bitter morning for your mafia face.
বীর বিছানার কাছে এসে যারার সামনে মুখটা রেখেই বলে, দেখো সকালটা মিষ্টি হোক বা তিতা, তোমার জন্য খাবার নিয়ে উপরে এসেছি কারণ তোমার পায়ে ব্যথা। চলো একসাথে খাবো। আমার পায়ের ব্যথার জন্য আপনি দায়ী। আপনি গুলি করেছিলেন, এখন আবার দরদ দেখাচ্ছেন। তোমাকে আঘাত যেমন আমি করব, তোমার আঘাতে মলমটাই আমি দিয়ে দিব। দরকার নেই আমার এই মলমের। বীর যারার থুতনিতে হাত রেখেই বলে। একটা কথা কান খুলে শুনে রাখো। যারা বীরের হাতটা ছাড়িয়ে দেয়। বীর ইচ্ছে করেই ছেড়ে দিল, তারপর বলে ওঠে, তুমি চাও বা না চাও তুমি আমারই থাকবে। আমার থেকে দূরে যাওয়ার শাস্তি হবে ভয়ানক, আর আমার কাছে থাকার শান্তিটাও হবে সুখের। আমার কথা মতো চললে এই হৃদয়ে আগলে রাখবো তোমাকে চিরতরে, জানেমান। যারা এবার শান্ত হলো। শান্ত বলতে সে ইচ্ছাকৃত চুপ থাকলো। মুখভঙ্গি এমন করলো যেন সে বীরের কাছে মিনি বিড়াল। বীর এটা দেখে যারার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, সেই দিন যদি তুমি না পালাতে তাহলে এতদিনে আমাদের বিয়েটা হয়ে যেত। যারা এখনো চুপ। বীর যারার হাতের দিকে তাকিয়ে আবারও রক্তবর্ণ চোখ জোড়া নিয়ে যারার দিকে তাকিয়ে থাকে। করা লক্ষ্য করেনি। বীর যারার চুলের মুঠি শক্ত করে ধরেই বলে, আংটিটা কোথায় রেখেছিস তুই? যারা ব্যথা পেল, খুব ব্যথা তোর নয়নে বীরের দিকে চেয়ে বলে, আমার ফ্রেন্ডের বাসায় আছে। খুলেছিস কেন আংটিটা? আমি তো আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না, তাই। একবার আমার জীবনে আসবে আবার চলে যাবে, এটা তো হতে পারে না। নিজ থেকে যখন আমার কাছে এসেছিস, যাওয়ার অনুমতি না দিয়ে যেতে পারবি না। আচ্ছা আচ্ছা, এবার ছাড়ুন। বীর ছেড়ে দিল যারার চুল। এরপর চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, বেডটি নাও। যারা চা নিল। বীর দুষ্টু হেসেই বলে, আজকে আমাদের বিয়েটা হলে এই মর্নিংটা আরো বেশি সুন্দর হতো। আমাদের একটা বেড কিস হয়ে যেত। কাশি উঠল যারার। খোক খোক করে কেশে যারা বীরের দিকেই তাকালো। দরজায় কড়া নাড়ল। মুখ। বীর ওকে দেখেই বলে, কিছু বলবি বোন? মার্কেটে যাবে বলেছিল তো ভাইয়া। হ্যাঁ, ও রেডি হলেই যাব। আমি ভাবিকে রেডি করে দিচ্ছি। ভাবি এত তাড়াতাড়ি? বিয়ে তো আজ না হয় কাল করবেই, সে তুমি যখনই করো। ভাবি বলে অভ্যাস করে নিচ্ছি। বীর হেসে চলে গেল। মৌ জারার কাছে একটি প্যাকেট দিয়েই বলে, কালকে ভাইয়া এটা আনিয়েছিল, এটা পরে বাইরে আসো। আজ অনেক শপিং হবে, ভাইয়ের পকেট ফুটো করে দিব আমরা। মৌ মজা করে বলেও যারা মনে মনেই বলে, আজ আবারও পালাবো। যদি পালাতে না পারি তাহলে ওই মাফিয়ার পকেট আমি সত্যি সত্যি ফুটো করে দিব। ফ্যামিলি ড্রামা শেষ করে মায়া ওপরে চলে আসে। আয়নার সামনে এসে শাড়িটা ঠিক করে নেয়। মায়ের চুল অন্যান্য মেয়েদের মতো কোমর অব্দি লম্বা না, গলার নিচে 3 কি 4 ইঞ্চি লম্বা। চুলগুলোকে একটু কুকড়িয়ে নিল। ঠোঁটে লিপস্টিক ঠিক করে হাত খড়ি পরে নিল। অতঃপর ফোনটা হাতে নিয়ে তারেকের সাথে কথা বলতে বলতে বের হয়ে যায়। অফিসে অনেক কাজ জমা হয়েছে। তারেককে বলে, আমি বের হয়ে যাচ্ছি, তুমি সর্দার বাড়িতে এসে পায়েস আর কিছু ফল নিয়ে যেও। আমি দুপুরের ওখানে আসবো। বলেই কল কেটে দেয় মায়া। বাইরে এসে এদিক ওদিক তাকালো। নিজের গাড়িটা আনা হয়নি তার। আনবেই বা কিভাবে? বিয়ে করে সর্দার বাড়িতে আসবে এমনটা তো বোঝেনি সে। মায়া ভাবলো আজ সে রিকশায় করে যাবে, কিন্তু হঠাৎ করেই গ্যারেজ থেকে গাড়ির শব্দ কানে ভেসে আসলো। সেদিকে তাকাতেই দেখতে পেল রাজ পেছন সিটে বসে আছে। সামনে ড্রাইভার আছে। মায়া সেদিকে তাকিয়ে পাত্তা দিল না। নিজের মতো যেতে নাই। অনেক নাটক করেছে, আছে এখন নাটক করতে ইচ্ছে করছে না। বিশেষ করে রাজের সামনে তো না। এই রাজ খুবই চালাক। মায়ের সমস্ত অভিনয় বুঝে নাই সে। এটা মায়া হাড়ে হাড়ে বুঝেছে। মায়া নিজের মতো হাঁটতে থাকলেও রাজের গাড়িটি ওর সামনে সে দাঁড়ায়। মায়া বিরক্তিকর চাহনি দিল। এতে কি আদৌ রাজের যায় আসে? সে এক টেডি হাসি দিয়ে গাড়ি থেকে নেমেই বলে, গাড়িতে ওঠো মায়াবতী। নো নিড মন্ত্রীমশাই। বাট আই নিড মায়াবতী। বললাম তো প্রয়োজন নেই। ইংরেজি বুঝি তো আমি। বলেই মায়ের হাত ধরে গাড়িতে বসিয়ে দেয় রাজ। মায়া কিছু বলল না। বর্তমানে সে লোকসমাজে এই মন্ত্রীর বদনাম করবে। বুঝতেও দেবে না কাউকে যে বউ হয়ে এসে বিষ ঢালছে পরের জীবনে। তাই চুপ করে আছে মায়া। ড্রাইভার এক মনে গাড়ি চালাতে ব্যস্ত। রাস্তাকে এক পলক দেখে মায়ের কাছে নিজের মাজাটা এগিয়ে দিল। আর চোখে দেখলো মায়া। আবারও ফিরে তাকালো জানালার দিকে। মায়ের এই চোখের পাতা নাড়ানো খুব ভালোভাবে দেখেছে রাজ।
বউয়ের থেকে লাইসেন্স পেয়ে যেন রাজের মন বানরের মতো লাফাতে শুরু করলো। তাই তো সে আর ধীরে ধীরে না এগিয়ে সোজা মায়ের গায়ে ঘেঁষে বসে। মায়া এবার রাজের দিকে অগ্নিদৃষ্টি দিয়েই বলে, সোজা জানালা দিয়ে আমাকে বাইরে ফেলে দিলেই তো হয়ে যায়। রাজ জিহ্বায় কামড় দিল, ঠোঁট দিয়ে জিহ্বার এমনভাবে চুচু শব্দ করলো যেন তার খুব খারাপ লাগবে এমন করলে। মায়ের কোমরটা জড়িয়ে নিচের দিকে এগিয়ে আনলো রাজ। মায়া রাজের কানের কাছে মুখটা নিয়েই বলল, হারিয়ে যাচ্ছি না আমি যে, এখনই কাছে আসতে হবে। সামনে ড্রাইভার আছে, দেখবেন তো নাকি? বউকে ভালোবাসবো আমি, ড্রাইভার কি করবে শুনে? মায়ের কানে আর গলায় রাজের গরম নিঃশ্বাস সবকিছুকে উপেক্ষা করে মায়া বলে, উনি কি ভাববেন? এতগুলো টাকা খরচ করে বিয়ে করলাম আমি, এতগুলো টাকা দিয়ে ড্রাইভার রাখছি আমি, এতগুলো টাকা খরচ করে গাড়িটাও কিনলাম আমি, এখন রোমান্স করতে লুকিয়ে পরও করবো আমি? এটা কিন্তু আমার মতো বোকাশোকা জামাইয়ের প্রতি অন্যায় করা হচ্ছে মায়াবতী। আপনি বোকাশোকা? সেটা বড় কথা নয়, কথা হলে একটু কাছে আসো। কাছেই তো আছি। আরো কাছে আসো। বিরক্তিকর, দূরে সরে বসুন। রাজ কোমরে ব্যথা লাগার অভিনয় করেই বলে, কোমরটা ওদিকে সরছে না বউ। আমার দিকে তো আপনার কোমরটা ভালোই ছুটে আসছিল। আমি কি করব বলো? আমার কোমরটা বড় অবদ্ধ, বউকে পাশে পেলে তার কাছে ছাড়া কোথাও যেতে চায় না। মায়া বিরক্তিতে চুপ করে থাকে। রাজ মায়ের হাতটা ধরে উপরে ওঠাই, আঙুল দিয়ে মায়ের হাতের ওপর নাড়াতে থাকে। রাজের এহেন কাণ্ডে ধৈর্য নিয়ে দেখছে মায়া। কিছুক্ষণ ধৈর্য ধরার পর এখন সে নিচেই বিরক্ত, তাই ঝটকা দিয়ে হাত সরিয়ে নেয়। রাজ এটা দেখে মায়ের কোমরের নিচ থেকে হাত বোলাতে শুরু করে। মায়ার হাতের বড় বড় নখগুলো রাজের হাতে বসিয়ে দেয়। রাজ হাত না সরিয়ে মায়ের কানের কাছে মুখ নিয়েই বলে, এভাবে হার্ড রোমান্স করতে তো চাইনি মায়াবতী। তুমি কি হার্ড রোমান্স চাও? আমি কিন্তু অমত করব না, বিকজ আই এম ইয়োর হাজব্যান্ড ফর রোম্যান্স অ্যান্ড লাভ। মায়া মুখটা উঁচিয়ে কিছু কটু কথা শুনিয়ে দিতে চাই, কিন্তু রাজ সেই উঁচু মুখটাতে তার ঠোঁট দিয়ে ছুঁয়ে দেয়। ঠোঁটটা বের করে ড্রাইভারের দিকে তাকিয়ে প্রশ্ন করে, বলো তো ওর সানগ্লাসটা কোথায়? ড্রাইভার গাড়ি চালানোতে মন দিয়ে আছে সে কি জানে নাকি? আন্দাজেই বলে, আপনার চোখে স্যার। আন্দাজে বলা কথাটা ছিল ভুল। রাজের সানগ্লাস ছিল সিটের সামনে। রাজ দুষ্ট এসে মায়ের কানে মুখটা রেখে ফিসফিস করেই বলে, ওই বেটা আমাদের দিকে তাকাবে না মায়াবতী। তো তো কিছু না, চোখ বন্ধ করো, আমি স্বামীর দায়িত্ব পালন করি। বলেই রাজ মায়ের ঠোঁটে এবার নিজের ঠোঁট টুপিয়ে দিল। মায়ের চোখটা বড় বড় করে আছে, নিজের গায়ে সর্বশক্তি দিয়ে রাজকে ছাড়ানোর চেষ্টা করছে। চাইলে কি সম্ভব? রাজের কোথায় বিদেশ থেকে ফাইট শেখা, আর সে তো বীরের থেকে বাংলাদেশে শিখেছে। রাজ নিজেও তার হাত দিয়ে মায়ের দুহাত শক্ত করে ধরে নিজের অধিকার হাসিল করে নিচ্ছে। মায়ের নড়াচড়া শুরু করে দেয়। রাজ বিরক্ত হয়ে মায়ের কানের কাছে ঠোঁটটা রেখেই বলে, দুষ্টুমি করবে না মায়াবতী, ড্রাইভার বুঝে যাবে তো। বলেই আবারও শুরু করে দিল রাজ। রাজের এই ঠোঁটের কাজ চালানোর মাঝেই গাড়িতে জোরে ঝাঁকা লাগে। রাজ একটু সরে যায়, ঠোঁটটা হাত দিয়ে মুছে ভ্রু কুঁচকে ড্রাইভারের দিকে তাকিয়ে প্রশ্ন করে, গাড়ি এইভাবে থামলে কেন? সামনের দিকে দেখেন স্যার। রাজ সামনে তাকাতেই দেখলো সামনে কিছু গুন্ডা মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে। পেছনে তাকাতে দেখলো পিয়াসের গাড়িটা আসছে, কিন্তু ওরা আসার আগেই রাজের গাড়ির পেছনে আরো কিছু গুন্ডা হাজির। ওরা কাঠের গাড়িগুলো ঘেরাও করে আছে। মায়া ও রাজ ভ্রু কুঁচকে দুজন দুজনের দিকে তাকালো। রাজ কিছু একটা ভেবে ফোন বের করে কাউকে মেসেজ দিল, অতঃপর গাড়ি থেকে বের হয়। একসাথে গাড়ি থেকে মায়া ও রাজ বের হয়। সামনের গুন্ডাগুলো লিডার বলে ওঠে, স্বামী রাজকে একা পেয়েছি, ওকে ধর সবাই, মেরে এখানেই শেষ করে দিতে হবে। আর একজন বলে ওঠে, কিন্তু বস আমাদের তো মেয়েটাকে নিয়ে কোনো কথা বলেনি। আরে বলিনি তো কি হয়েছে, ওকেও উপরে পাঠাতে হবে, দেখিস না একসাথেই আছে। বলেই দুজন করে দুদিকে যায় ওরা। মায়া আর রাজের কাছে এসে ওদের আক্রমণ করতে গেলেই দুজনে তাদের পা দিয়ে লাথি মেরে সরিয়ে দেয় গুন্ডাগুলোকে। রাজের এমন করাটা স্বাভাবিক, ছেলে মানুষ মারামারি জানে, কিন্তু মায়া যেভাবে ওদেরকে লাথি দিল যেন ও ফাইট শিখেছে। গুন্ডা ছেলেটা পুরো মাটিতে শুয়ে পড়ে। ওদের লিডার দাঁড়িয়ে থেকে শুয়ে থাকে ছেলেটাকে লাথি দিয়েই বলে,
শালা, গায়ে কি শক্তি নেই? মেয়ে মানুষের কাছে লাথি খেয়ে চেগাইয়া থাকো। গুরু, মেয়ে তো না, যেন একটা বোম। এমন জোরে লাথি দিল যে আমার হাতটাই ব্যথা করছে। অবশ হয়ে গেছে জায়গাটা। তাই নাকি? তাহলে আগে আমি ওই মেয়ের সাথে ফাইট করে নেই, তারপর না হয় মন্ত্রীকে দেখা যাবে। বলেই মায়ের দিকে এগোতে নেয়। মা এটা দেখে শাড়ির আঁচল কোমরে গুজে দেয়। রাজ এবার রিল্যাক্স করে গাড়িতে হেলা দেয়। সামনে দাঁড়িয়ে থাকা আরেকটা গুন্ডা ছেলে বলে ওঠে, ওই, তোর বউকে মারতে যাচ্ছে মানে কি? ভয় ডর নেই? রাস্তাকে আরেক লাথি দিয়েই বলে, আপে বেটা, ভয়টার হলে আমাদের তোদের জন্য হয় রে। আমার জানা কোনটা বউ তোদের এমন অবস্থা করবে যে হাসপাতালে সঠিক চিকিৎসা পাবি না। বলতে না বলতে লিডারের হাতটা ধরে মুচড়ে রাখে মায়া। হাতটা অনেক জোরেই মুচড়ে ধরেছে। লিডারের মুখ থেকে বের হচ্ছে চিৎকার, যেটা শুনে রাজ বলে ওঠে, আপে বেটা, আস্তে চিল্লা, কান ফেটে গেল আমার। মায়া ওই লিডারকে নিচে ফেলে দিয়ে উঁচু হিল পরা পা দিয়ে ওর আরেক হাতে পিষতে থাকে। এবার লিডার চিলিয়ে বাকিদের বলে ওঠে, হাঁ করে দেখছিস কি? যা, ওদেরকে একসাথে ধর। ওরা মায়া আর রাজের দিকে এগোতে আসলে রাজ ওদেরকে মেরে মাটিতে শুইয়ে দেয়। অন্যদিকে মায়া লিডারের পকেট থেকে ছুরি নিয়ে অন্য লোকদের যাকে সামনে পাচ্ছে তার গায়ে আঘাত করতে থাকে। অবশেষে সবাই কুপকাত হয়ে পড়ে আছে। মায়ার শরীরে সর্বশক্তি দিয়ে লিডারের গায়ে লাথি মেরেই বলে, আমি মেহরুন জাহান মায়া, আমার কাছে আসার চেষ্টা করবি তো ত্যাগ করবি এই দুনিয়া। মায়া এখন হিংস্র হয়ে উঠেছে। গায়ের সর্বশক্তি দিয়ে লাথি মেরেই যাচ্ছে লিডারকে। ছুরি দিয়ে যেই তাকে আঘাত করতে নিবে অমনি রাজ এসে মায়ের কোমর ধরে উঁচু করে নিয়ে অন্তঃপ্রাণে আসে। মায়া তবুও হাত পা ছোড়াছুড়ি করছে। এদেরকে দেখে এখন মনে হবে টবের চেরি। মাথায় রাগ চেপে আছে। তার লাফালাফি আর রাজটাকে কোমর ধরে উঁচু করে নিয়ে আসছে। এদেরকে আজ শেষ না করা অব্দি মায়ের শান্তি নেই। মায়া চেলিয়ে বলে ওঠে, ছাড়ুন আমাকে, আমি আজ ওদেরকে শেষ করেই ছাড়বো। আপনি আমাকে ছাড়ুন। মায়াবতীর মাথায় এবার গেছে রে। কেউ বেবি, তাড়াতাড়ি তোমার দিকের ফায়ার শেষ করে এদিকে আসো। আমার বউ বাড়াবাড়ি কিছু করার আগে লোকগুলোকে নিয়ে চলে যাও। মায়া অগ্নি দৃষ্টি দিয়ে তাকে ছাড় মেরেই বলে, মজা করছেন আপনি? আরে না, বউয়ের সাথে মজা করা যায় নাকি? বউকে তো প্রেমের ডোজ দিতে হয়। মাথা ঠান্ডা করতে হবে দেখছি তোমাকে এখন। পিয়াসার বাকি গার্ডগুলো মারামারি শেষ করে চলে এলো এদিকে। ঠিক তখনই পুলিশের গাড়ি চলে আসলো। পুলিশ বের হয়ে সবাইকে নিয়ে যায়। রাজ পুলিশের কাছে এসে সিরিয়াস হয়ে কাঠিন্য কণ্ঠেই বলে, ওদেরকে এমন থেরাপি দেবে যেন ওরা বলে দেয় কে ওদেরকে পাঠিয়েছে। পুলিশ যেতেই রাজ শক্ত রাগান্বিত চোখ জোড়া স্বাভাবিক করে মায়ের দিকে তাকালো। মায়ের রাগে এখনো হাঁসফাঁস করছে। রাজ এসে মায়ের হাত ধরতে নিলে মায়ের ঝটকা মেরে সরিয়ে নেয়। রাজ বুঝলো এবার তার মায়াবতী পুরোই রক্তবতী হয়ে গেছে। আর তাই আর কোনো কথা না বলে মায়ের দুহাত তারই শাড়ির আঁচল দিয়ে বেঁধে গাড়িতে উঠল। পিয়া সাহা হয়ে ওদেরকে দেখে বিড়বিড় করেই বলে, একজন সাইকো তো আর একজন লুচ্চা প্লাস সাইকো। পাশে থাকা গার্ড হেসে দেয়। পিয়াস ওদেরকে চোখ গরম দিয়েই বলে, চলো, কাজ আছে আমাদের। সোনালি কারোর সাথে ফোনে কথা বলা শেষ করে পাশে তাকিয়ে দেখে মালিনী আছে। সোনালি বলে ওঠে, নতুন আপডেট পাওয়া গেছে। কি? শাহানা পারভিন মানে মোহনের প্রথম বউ, সেই গার্মেন্টসের ওপেন হয়েছে। এটা কিভাবে সম্ভব? ওদের পরিবারের কেউই তো বেঁচে নেই। সেটাই তো আমি ভাবছি। মোহনা আর শাহানা তো সেদিনই নিঃস্ব হয়ে যায়। শাহানার অ্যাক্সিডেন্ট নিজের চোখেই দেখেছি আমরা। এদিকে মোহনা তো লাপাত্তা, ও আবার ফিরে আসেনি তো। এটা কি সিনেমা নাকি যে ওইটুকু পুচকে মেয়ে এত বড় ক্ষমতার সাথে ফিরে আসবে? আসতেও পারে। তাহলে এই বাড়িতে আসছে না কেন? স্বামীর রাজকে স্বামীর পরিচয় দিয়ে তো তাকে অনেক কিছুই করার কথা। যে ডোজ আমরা দিয়েছি তাতে কি আর সে চাইবে রাজকে স্বামীর পরিচয় দিতে? একেবারে এই বাড়ির থেকে বিদায় দিতেই তো ওই দিন আমরা প্ল্যান করেছি। মালিনী হেসে দিয়ে বলে, সেই এক ঢিলে দুই পাখি মেরেছি। বেচারা রাজ বিদেশে পড়াশোনা করছে, ও
ও জানতেও পারলো না ওর পুতুল বউ আর শাশুড়ির সাথে কি হচ্ছে। এদিকে রাজের যমজ ভাই, যে কিনা মানসিক রোগী, তার ব্রেন ওয়াশ করে আমরা মোহনাকে নির্যাতন করেছি। একদিকে তুমি শাহানাকে অত্যাচার করেছো, আর একদিকে মোহনাকে তাজ। যদি মোহনা ফিরেও আসে তো আমাদের কোনো চিন্তা নেই, ওর প্রথম টার্গেট থাকবেই তো ওর পুতুল বর মানে রাজ। সেটা আসলে করেছে ওই তাজ, যে এখন পুরোই লাপাত্তা। বলেই হেসে দিল দুজনে। অথচ তারা জানে না তাদের গতি পাল্টে যাচ্ছে। রাস্তার ভালোবাসা দিয়ে তার মায়াবতীকে নিজের করে নিচ্ছে। সোনালি এবার হাসি থামিয়ে বলে, আমি ভাবছি একবার ওই গার্মেন্টসের দিকে যাব। শিবপুরের গার্মেন্টসের ওনারকে দেখতে হবে। কেন? কারণ সে যাই হোক না কেন, আসলে তো তার পরিচয় মোহনা সর্দার, যাকে জীবিত রাখা মানে আমার মিহিরের অধিকার এই বাড়ি থেকে অর্ধেক পর্যায়ে চলে যাবে। মোহনা তার ব্যবসাটা পেয়ে যাবে। মহাসিন সর্দার কিন্তু এই বাড়ি লিখে গিয়েছে রাজের নামে, আর মোহনার জন্য আমাদের বংশীয় ব্যবসা। মোহনা আসলে ওই তো পেয়ে যাচ্ছে, তাহলে আর আমার ছেলে কি পাবে তাহলে? কথাটা ঠিক। এদিকে আমার ছেলেটা যে কোথায় কে জানে, কতটাই না খুঁজেছি তাকে, আমি আজও পেলাম না। ওদের জন্যই আমার ছেলেটা আমার কোল থেকে হারিয়ে গেল। সোনালি মিহিরকে টেক্সট করলো। বিপরীতে মিহির জানালো সে আসবে কিছুদিন পরে, যেটা দেখে সোনালি হেসে দেয়। মালিনীকে বলে ওঠে, বর্তমানে তুমি তোমার নতুন বৌমা মায়াকে একটু যত্ন আদর করো। মোহনাকে ওর শত্রু বানাতে কাজে দিবে। আফটার অল একজন রাজের ছোটবেলার বউ তো, আর একজন রাজের আসল বউ। মালিনী মাথা নাড়লো। ওরা তো জানেই না ওরা যাকে দুজন ব্যক্তি মনে করছে তারা আসলে একজনই। গাড়ি থামালো মায়ের ফ্যাশন হাউসের সামনে। গাড়ি থামতেই মায়ের হাতের বাঁধন খুলে দেয় রাজের রুমাল দিয়ে এতক্ষণ মায়ের মুখ বেঁধে রাখা ছিল, যার কারণে মায়ের যত তিক্ত কথা একটা ওরা শ্রবণ করতে পারেনি। এর জন্য নিজেকে পারফেক্ট স্বামী বলে নিজের সম্বোধন করলো রাজ। মায়ের মুখটা খুলেই ভাবের সাথে বলে ওঠে, বউয়ের গালি থেকে বাঁচতে হলে তাকে মুখ বেঁধে দিতে হয়। তাহলে বউ যা গালি দিবে তা সব স্বামীর কানের উপর দিয়ে চলে যাবে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি গালি দেই না। কড়া কথা তো ঠিকই শুনিয়ে দাও। ড্রাইভার বাইরে চলে গেল, সে তার কাজে ব্যস্ত। রাজ মায়ের কানের কাছে এসেই বলে, মন দিয়ে কাজ করে বাড়িতে চলে যাবে। কাল রাতের অর্ধেক বাসর এখনো যে বাকি আছে। প্রস্তুত থেকো মায়াবতী, ফর আওয়ার স্পেশাল বাথরুম বিলাস। বাসর করার খুব শখ, তাই না? স্বামী হয়েছে তো বাসর করার জন্য। ওই বাসর আজ আপনার জেলে হবে। তাহলে কমিশনারকে কল দিয়ে বলি ফুলটুল নিয়ে থানায় যেতে। যদি সবাই অবাক হবে, কিন্তু বউ তো আমার ঘর ছাড়া সব জায়গায় বাসর করাতে যায়। মুখে লাগাম দিন আপনি। বউয়ের সামনে মুখে লাগাম আসে না মায়াবতী। আপনার সাথে কথা বলাটাই আমার বোকামি। মায়া গাড়ির দরজাটা খুলতে নিলে রাজ মায়ের হাত ধরে নিজে দিকে ঘুরিয়ে নেয়। মায়ের ঠোঁটের ওপর হাত বুলিয়েই বলে, বেঁধে রাখার জন্য ঠোঁটে খুব ব্যথা করছে, তাই না? ব্যথা দিয়ে আবার দরদ দেখানো হচ্ছে। ব্যথা দিয়েছিলাম তোমার কারণেই, আর দরদ দেখাচ্ছি আমার কারণে। মানে? তুমি এত দুষ্টু যে তোমার মুখটা বেঁধে রাখতে হয়, ফলস্বরূপ তোমার ঠোঁটে ব্যথা পেতে হয়। আর এই ঠোঁটে রাজত্ব করার মালিক যেহেতু আমি, তাই দরদ আমার হবে। বলেই রাজ মায়ের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেরি না করেই ছেড়ে দেয়। মায়া চুপ করে আছে, শত্রু হলেও তো স্বামী। বলেই রাজ মায়ের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেরি না করে ছেড়ে দেয়। মায়া চুপ করে আছে, শত্রু হলেও স্বামী তো। বেশি কিছু করলে স্বামীর অধিকার নিয়ে যে প্রশ্ন উঠবে এটা সে খুব ভালো করেই জানে। রাজ মায়ার চোখের দিকে তাকিয়েই বলে, তোমার মাঝে যত ব্যথা বিরাজ করে সব আমি সারিয়ে দেব। আমার এই ব্যথার একমাত্র কারণ তো আপনি। তাহলে আমি সেই ব্যথা কমানোর দায়িত্ব মাথা পেতে নেব। মায়া কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে চলে যায়। মায়া পেছনে না ঘুরে সোজা হাঁটতে থাকে। রাত সিটে মাথা এলিয়ে রেখেছে। মায়া কিছুটা দূরে যেতেই রাত চোখে সানগ্লাস দিয়ে গলা উঁচিয়েই বলে, আব্বে মায়াবতী। মায়ার পা থেমে গেল, মনের মধ্যে শীতল হাওয়া বয়ে গেল।
মনের মধ্যে শীতল হাওয়া বয়ে গেল, তবুও মুখে কাঠিন্য প্রকাশ করে পিছু ফিরল। রাজ ঠোঁটে দুষ্টু হাসি রেখেই বলে, আমার পক্ষে তোমাকে স্বাগতম মায়াবতী। বলেই বক্ষতে আঙুল দিয়ে ইশারা করলো রাজ। মায়া কোনো উত্তর না দিয়ে চলে গেল। মায়া চলে যেতেই ড্রাইভার এসে গাড়িতে বসলো। রাজ ড্রাইভারের মাথায় টোকা দিয়েই বলে, নিজে একা একা সিগারেট খেয়ে আসলে, আমারটা কোথায়? ড্রাইভার দিল সিগারেট। গাড়ির গ্লাস উঁচু করে লাগিয়ে ভেতরে বসে সিগারেটের সাথে কোথাও মগ্ন হয়ে আছে রাজ। ড্রাইভার গাড়ি চালাতে ব্যস্ত। ড্রাইভার এবার রাজের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনাকে চিন্তিত লাগছে স্যার। ও একটু আছে চিন্তায়। কেন? পিঠ পিছিয়ে নিজের লোকেরা যে আমাকে আঘাত করতে ব্যস্ত। বাইরের লোকের কথা আলাদা, কিন্তু নিজের লোক যদি আঘাত করতে আসে, এরা যেন মৃত্যুর যন্ত্রণা দিয়ে যায়। রাজ সিগারেট শেষ করে কাঁচ নামিয়ে সিগারেট ফেলে দিল। অতঃপর আবারও কাঁচ উঠালো, মুখে কিছু স্প্রে করলো যেটা গন্ধ নিবারণ করে। ড্রাইভার এটা দেখেই বলে, ম্যাডাম যেগুলো পছন্দ করে না আপনি ওগুলো ত্যাগ করলেই তো পারেন। তোমার ম্যাডাম আজ আমিটাকে তো পছন্দ করে না, নিজেকেও কি তাহলে ত্যাগ করে দিব পৃথিবী থেকে? ড্রাইভার কিছু বলতে পারলো না। এমন কথার মাঝে কি উত্তর আসে, তাও আবার এক মন্ত্রীর সাথে? এটাই তার জানা নেই। আবার অনেক সময় উত্তর জানা থাকলেও উচ্চবিত্ত পদবীর জন্য অনেকে চুপ থাকে। রাত জানে সে তার ভারত বজায় রাখছে, তাই নিজে থেকেই বলে, যেদিন থেকে মায়াবতী আমাকে তার জীবনের নির্দ্বিধায় গ্রহণ করে নেবে, সেদিন থেকেই তার অপছন্দের সকল জিনিস বর্জন করে দেব। কারণ বর্তমানে তার অপছন্দের তালিকায় আমি নামক ব্যক্তিটা গেঁথে গেছে। আর সকল কিছু বর্জন করতে হলে আমাকেও তার থেকে সরে আসতে হবে, যেটা আমি কিছুতেই পারবো না। খুব ভালোবাসেন আপনি তাকে। নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসি আমি আমার মায়াবতীকে। যে ভালোবাসে নেই কোনো চাওয়া পাওয়া, আছে শুধু তাকে নিজের বক্ষে আঁকলে রাখার আকাঙ্ক্ষা। ড্রাইভার হাসলো। শুধু মন্ত্রীর আসন পাওয়ার পরেও এতগুলো বছর একা জীবন পার করেছে। কত কত প্রপোজাল এসেছিল, কিন্তু গ্রহণ করেনি রাজ। সে তো অনেক পুরনো ড্রাইভার, তাই প্রায় খোঁজ খবর সেও রাখে। এতগুলো বছর সে শুধু দেখেছে রাজকে সৎ হয়ে সকলের পাশে দাঁড়াতে। যখন দেখেছে ওপর থেকে তার প্রতি চাপ এসেছে, তখন সে থেমে থাকেনি, বরং লুকিয়ে হলেও সবাইকে আড়ালে সহায়তা করেছে। নিজের অফিসে সে বসলো মাত্র রাজ। এর মাঝেই পিয়াস কিছু ফাইল দিল, ওগুলো দিয়েই বলে, আপনার নামে এই অবজেকশন এসেছে স্যার। শুধু তাই না, ঘটনা চত্বরে আপনার উপর দোষ চাপানো হয়ে আপনি নাকি গার্মেন্টস থেকে মেয়েদের কিডন্যাপ করিয়ে বিদেশে পাচার করে দেন। রাজ ফ্রুকুচকে তাকালো। পিয়াস শুকনো ঢোক গিলেই বলল, না মানে আমাদের দলের একটি ছেলে, নাম রকি। ও এতদিন আমাদের দলে ছিল, বাজারে আর যানবাহন এলাকায় লুটপাট করে বেড়ায় দিনকে দিন। যেহেতু ও আপনার দলের, তাই আপনাকেই এসপির দায়ভার নিতে হবে। আর এই কেসে যদি আপনি 24 ঘন্টার মধ্যে যদি কোনো সমাধান না নিতে পারেন, তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। সকল প্রমাণ আপনার বিরুদ্ধে। রাজ চুপ করে শুনছে। পিয়াস একটু ঘাবড়ে আছে। এটা দেখে রাজ বলে, আরও কিছু কি বলতে চাও? আপনার কথা মতো তদন্ত করেছি। কি জানতে পারলে? আপনার নামে এই এলিগেশন অন্য কেউ না, মায়া ম্যাম দিয়েছেন। রাজ চোখটা বন্ধ করে চেয়ারে মাথা এলিয়ে দেয়। মনের মধ্যে কষ্টের গভীরতা সেই বুঝতে পারছে। শুধু বউয়ের সাথেই তার যুদ্ধ। হয়তো এখনই একটু চোখ ভিজতে পারে, কিন্তু পুরুষ মানুষের মনটা খুব শক্ত, তাই তো রাজ কান্না করবে না। পিয়াস সান্ত্বনা দিতেই বলে, আমার মনে হয় ম্যাম ভুল বুঝেছে আপনাকে, কারণ ম্যাম তো তার গার্মেন্টস থেকে মেয়েদের কিডন্যাপ হওয়ার জন্য প্রেসারে আছে। হয়তো যে 3 জন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের পরিবার চাপ দিচ্ছে তাকে, তাই এমন করেছে। রকির সাথে আমাদের দলের আর কে কে ছিল? আমাদের দলে কেউ ছিল না, কিন্তু অন্য দলের কিছু ছেলেপেলা ছিল। এটা আমরা চিনেছি, কারণ এর আগে মন্দির ভাঙা ওরা যুক্ত ছিল। রাজ কিছু ভেবে মৃদু হেসে বলে, আজকে তোমাকে একটা নতুন চাকরি দেব। কি স্যার? মাছ বিক্রেতা হবে তুমি। পিয়াস অবাক হয়ে বলে, কেন স্যার? রাজ ঠোঁটে দুষ্টু হাসি রেখে বলে, পিউ বেবি কি আমার জন্য একটু মাছ বিক্রেতা হতে পারবে না? সেদিনই তো আপনার জন্য আমাকে ভিখারি সাজতে হলো, আজ আবার মাছ বিক্রেতা কেন? আমার শত্রু খুঁজে বের করার জন্য তোমাকে একটু ছদ্মবেশ নিতে হবে। আপনি এইসবের জন্য আমাকেই খুঁজে পেলেন? তুমি একমাত্র আমার আশা ভরসা, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। এতটাই বিশ্বাস যে একবার ভিখারি তো আরেকবার মাছ বিক্রেতা সাজাবেন?
আমি আমার বউকে অত বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি পিউ বেবি। তাই তো ভালোবেসে সকল সহজ কাজ তোমাকে দিই। পিয়াস জানে এই লোকের সাথে কথা সে পারবে না, তাই হার মেনেই বলে। আচ্ছা, আমাকে কি কি করতে হবে বলুন। রাজ সব বুঝিয়ে দিল। পিয়াস সম্মতি দিয়ে চলে গেল। রাজ মাথাটা চেয়ারে আবারও এলিয়ে দিয়ে ভাবছে কিভাবে কি ঠিক করবে। সব থেকে বড় কথা, সে আজও জানতে পারলো না মায়ের সাথে সেদিন কি এমন হয়েছিল যে মায়া তাকে ঘৃণা করে। কার থেকে জানতে পারবে সে? মাহমুদ সর্দার তো তখন গ্রামে ছিলেন, তাই সেও কিছু জানেন না। রাজের দুশ্চিন্তার মাঝেই মাহমুদ সর্দারের কণ্ঠ কানে ভেসে আসে, শুনতে পাই, আমার ছেলেকে এতটা দুর্বল আমি কখনো হতে দেখিনি। রাজ চোখটা মেলে সামনে তাকাতেই বাবাকে দেখে হাঁপ ছাড়ল। মাহমুদ সর্দার এসে সামনের চেয়ারেই বসলেন। পেছন থেকে একজন এসে চা দিয়ে গেল। মাহমুদ সর্দার অর্ডার করে এসেছিলেন। লোকটা চলে যেতেই রাজ চায়ে চুমুক দিয়েই বলে, তোমার বৌমার হয়ে এত যুদ্ধ করলে, আর তোমার সেই বৌমা আমাকে আজ শাসিয়ে গেছে। কি বলছে সে? বলল আজকে বাসন নাকি আমাকে জেলে বসে করতে হবে। বাসর তো কাল হলো, আজ আবার বাসরের কথা উঠলো কেন? বাসর হয়নি বাবা। দরজার কাছে কেউ চিচু করে উঠল। রাজ তাকিয়ে দেখলো রুদ্র দাঁড়িয়ে আছে। সাদা রঙের ফর্মাল ড্রেস আর দুপাশে চিকো কালো বেল্ট সেট করা, দেখতে একদম সিআইডি অফিসারের মতো লাগছে। আসলেই তো সে এই প্রফেশনের। রাজ রুদ্রকে দেখেই বলে, এসেছে আরেকজন আমার শ্মশানে নিয়ে খোঁচা দিতে। বাসরটাও ঠিকমতো করতে পারলে না মন্ত্রীমশাই, আফসোস তো হবেই। দোয়া করি আমার বউয়ের মতো তোমার বউয়ের যেন হাঁপানির রোগ হয়, তখন বুঝবে কষ্ট। আমি হাঁপানির ওষুধ নিয়েই যাব বাসরে। শুধু হাঁপানি না, যত প্রকার রোগ আছে সবগুলোর ওষুধ রেডি করে রাখবো, যাতে বাসরটা ইনকমপ্লিট না হয়। ওটা বাসর ঘর হবে নাকি ফার্মেসি? দুটোই। মাহমুদ সর্দার দুজনের কথা থামিয়েই বলেন, তোমাদের মাঝে যে আমি আসি এটা দেখতে পাচ্ছ? রুদ্র মাহমুদ সর্দারের কাঁধে হাত রেখে একটু আদুরে কণ্ঠেই বলে, তুমি তো আমাদের বন্ধু হও, বন্ধুর সামনে এগুলো বলাই যায়। বলেই রাজা রুদ্র হেসে দেয়। মাহমুদ সর্দার রুদ্রকে ভয় দেখাতেই বলে, এর জন্যই আমার মেয়েটা তোমাকে ভালোবাসে না। শুধু কি তোমার কথা, আমার এই ছেলেটাকেও তার বউ ভালোবাসবে না? ভালোবেসে না কে বললো? তোমার মেয়ের ফ্যাস ফ্যাস কান্না আমি দেখিনি মনে হয়। কবে যে এসব ঝামেলা মিটবে কে জানে। আসল শত্রুর খোঁজ না পেলে কিছু সমাধান হবে না। আমার বউ যেমন আমাকে ভুল বুঝে, তোকেও তোর হবু বউ ভুল বুঝবে। রুদ্র রাজের থেকে ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে আর বলে, ওই ভণ্ডগুলোকে প্রশ্ন করা হচ্ছে। জানতে পারলাম কোনো মহিলা তাদেরকে 5 লাখ টাকার বিনিময়ে এই কাজ করতে বলেছে। ফোন কেড়ে নিয়েছি। কল হিস্টোরির একটা লিস্ট করা হবে, এরপর বাকি তথ্যও দেওয়া যাবে। ভাবা যায়, প্ল্যান করে সামনে পিছনে গুন্ডা রেখেছিল যাতে শেষ করে দিতে পারে। রাজ কিছু ভেবে মাহমুদ সর্দারের উদ্দেশ্যেই বলে, আমার মাঝে মাঝে আফসোস হয় বাবা। কেন? তোমাদের জেনারেশনে কেন বাড়িতে সিসি ক্যামেরা ছিল না? থাকলে বাসায় কে কি করেছে জানা যেত। এমন ভাবে বলছো যেন ওই সময় তুমি পৃথিবীতে আসোনি। পৃথিবীতে ঠিকই এসেছিলাম, কিন্তু কোনো কাজের ছিলাম না। তুমি কাজের হয়ে আজও আমার উপকারে আসলে না। শুধু তোমার বইয়ের ঘটনার জন্য আমাকে অকাজের বানিয়ে দিলে তুমি। বউয়ের জন্য আমি সব পারি বাবা। আর এই বৃদ্ধ বাবার জন্য কি করতে পারো তুমি? বৃদ্ধ বাবার জন্য নিজেকে বাবা বানিয়ে তোমাকে দাদু দর্শনার অধিকার করে দিতে পারি। রুদ্র ফাইলগুলো দেখতে দেখতেই হেসে দেয়। রাজা রুদ্র মিলে হাই ফাইভ করে নিল। মাহমুদ সর্দার রুদ্রকে কাছে পেয়েছিল, তাই রুদ্রের মাথায় আলতো চাপড় মেরেই চলে গেলেন। শপিং মলে এসে বীরজারা ও মৌ এক একটা পোশাক দিচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। যারা কোনো জায়গা দিয়ে সে পালাতে পারবে তাই খুঁজছে। অনেক খোঁজার পর পেয়েও গেল চেঞ্জিং রুমের পাশে ফাঁকা জায়গায় একটা জানালা আছে, ওখান থেকেই সবার চোখ আড়াল করে পালাবে। যারা একটি পোশাক নিয়েই বলল, আমি এটা ট্রাই করি, তোমরা ওদিকটাই বসো, আমি আসছি। মৌ সম্মতি দিয়েই বলল, আচ্ছা। বীরুর ফোনে ব্যস্ত যারা প্রথমে চেঞ্জিং রুমে চলে যায়। তারপর দরজা হালকা খুলে দেখলো সবার মনোযোগ কোন দিকে। কেউ তার দিকে তাকিয়ে নেই, বীর তো ওখানেই নেই। তাই যারা দুটো জুতো নিজের হাতে নিয়ে পাশে সেই ফাঁকা জানালা দিয়ে নিচে নামতে থাকে। পেছনের দিকে হাওয়াই পাইপ থাকে, সেখানে কষ্ট করে পাইপের নিচে নেমে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তবে একটু হেসে বলে,
অবশেষে ওই খুনির থেকে পালাতে পেরেছি। কিন্তু খুনিটা তো তোমার পেছনে জানেমান। বীরের কণ্ঠ ঠিক তার কান বরাবর গরম নিঃশ্বাসের সাথে, যারা চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। এত কষ্ট করে পায়ে পেয়ে নামলো সব বৃথা। বীর ঠোঁট প্রসারিত করেই বলে, ইউ ক্যান্ট অ্যাকসেপ্ট ফ্রম মি জানেমান। বিষণ্ণ মনে একা বসে আছে রাজ, কানে তার ব্লুটুথ। অপর পাশে আছে পিয়াস, তার কানেও ব্লুটুথ, যেটা গামছা দিয়ে কপাল বেঁধে ঢেকে রাখা। সামনে ঝুড়ি ভরা মাছ, এক এক সময় এক একজন এসে মাছ কিনে যাচ্ছে। এর মাঝেই এক বৃদ্ধ লোক এসে মাছ দেখতে থাকে। দুর্ভাগ্যবশত আজকে তার কাছে পিয়াসের সামনের মাছগুলোই টাটকা লাগছে, যেগুলো ফ্রেশ আর নদীর। দাম হয়তো চড়া হবে, তবুও লোকটা এক এক মাছের দরদাম করতে থাকে। এক ফাঁকে জিজ্ঞাসা করে, ইলিশের কেজি কত করে? পিয়াস জানে বর্তমান দাম, সে ফেসবুকে দেখেছিল, আবার আজকেও পাশের জোনে থেকে শুনেছিল, তাই বলে। 1700 টাকা। লোকটা শুধু বলল, ও। মন খারাপ করে চলে যেতে নেয়। আবারও একটু পিছু ফিরেই তাকালো। পুরোনো দিনের মানুষ তিনি, মাছের ব্যাপারে অভিজ্ঞতা তার অনেক বেশি। তিনি দেখেই বুঝতে পারছেন এই মাছের স্বাদ বেশি। সচরাচর পাওয়া যায় না এমন টাটকা মাছ, এগুলো তো এখন বাইরে চলে যায়। লোকটা আবারও এসে বলে, একটু কমানো যায় না? কত রাখতে চান? 1000। বাঙালি দেখি একটুতেই চান্স পেলে লাফিয়ে পড়ে। আগে ইলিশের দাম কত ছিল খেয়াল আছে? তাও আবার সাইজে ছোট। এগুলো ভালো করে দেখেন চাচা, ডিমালা ইলিশ, তাও আবার মন্ত্রী। বলেও থেমে যায় পিয়াস। এগুলো যে রাজ নিজের মাধ্যমে জোগাড় করে পিয়াসের কাছে পাঠিয়ে দিয়েছে, এইটা বলতে যাচ্ছিল। লোকটা মনটা খারাপ করে চলে যেতে নাই, পাশে মাছ বিক্রেতার কাছে গেল। রাজ এতক্ষণ এইগুলো শুনছিল, তাই বলে, ইলিশের দাম আজকের জন্য তোমার দোকানে 500 করে দাও। একেবারে 1-150 করে দেয়। রাজ হালকা হাসলো। পিয়াস রেগে আছে, এতগুলো মাছের সামনে বসে থাকতে তার কষ্ট হচ্ছে। তার উপর আবার এক একজন কিছুক্ষণ পর পর এসে মাছ নিয়ে যাচ্ছে, দাম না মিললে গালি পর্যন্ত দিতে থাকে তাকে। অনেকে তো আছে মাছ দেখে দামাদামি করে চলে যায়। পিয়াস স্থির হয়ে বসতেও পারছে না। রাজ হালকা হেসে বলে, এবার বুঝলে তো, যারা দিনরাত রোদে পড়ে পরিশ্রম করে তাদের কত কষ্ট। এই কষ্ট বুঝতে হলে একদিন আপনিও ছদ্মবেশে আসুন। সারাদিন তো আপনি ওই এসির মধ্যে বসে থাকেন, বুঝুন আমার কষ্ট। তোমাদের সাহস কম না? মন্ত্রীকে কষ্ট দিতে চাও? আমি কি কম কষ্টে আছে? আর ওই মাছ বিক্রেতার অন্তত বউ তাকে সেবা যত্ন করে, আমার কপালে তো তাও জোটে না। ওটা বউ আমার নামে মামলা করে বসে আছে। বিয়ে করেছেন, হলো না? এক রাতের মধ্যেই কি এমন যন্ত্রণা চান? সেটা বুঝতে হলে তোমার মতো গবেটকে একটা বিয়ে করতে হবে। বাই দ্য ওয়ে, ওনাকে ডেকে আজ অল্প দামেই মাছগুলো দিয়ে দাও। শুধু ওনাকে না, আর সবাইকে কমে দিয়ে দাও। যদি সন্দেহ করে? বলবি তোমার মালিকের বিয়ে উপলক্ষে সকাল থেকে যে মাছ বিক্রি অনেক ভালো হচ্ছে, তাই দুপুরের দিকে দাম কমিয়ে এনেছে। পিয়াস গলা উঁচিয়ে লোকটিকে ডাকে, ও ও চাচা, আসেন আসেন, এদিকে আসেন। আমার প্রিয় বেবি আজ পারফেক্ট মাছ বিক্রেতা হয়ে গেছে। হ্যাঁ, সেই একদিন ভিখারি কণ্ঠে আপনার মন জুড়ে যায়, আর একদিন মাছ বিক্রি। তাই এমন করো না, আমি তোমাকে সিনেমার নায়ক হওয়ার সুযোগটাও করে দেবো একদিন। বলি কি, এসব না করে একটা বউ এনে দেওয়ার সুযোগ করে দিলেই তো হয়। মন্ত্রীর এখনো বৈবাহিক সুখ হলো না, তুমি মেয়ে এখনই সুখ চাও? আচ্ছা। বৃদ্ধ লোকটা এতক্ষণে এগিয়ে আসে। পিয়াস তাকে দেখেই বলে, মাছের কেজি 500 নেবেন নাকি? লোকটা ভ্রু কুঁচকে বলে, এ তো কম দামে কেন? লোকটা যে এর ভিতরে কোনো গরমিল দেখছে এইটা বুঝলো পিয়াস, তাই বলে, আজকে আমাদের মালিকের বউ তারে মাছ দিয়েছে, সেই দুঃখে সে সবাইকে কম দামে মাছ দিয়ে ভালোবাসা কুড়াইতে চায়। এইদিকে তার দুঃখে আমাকেও সুখ লাগছে। কমে দিচ্ছি টাটকা মাছ, আজ সকালেই আনা, নিতে চাইলে নিতে পারেন। লোকটি কোনো কথা না বলে নিজে নিজে দুটো মাছ উঠিয়ে দিল পিয়াসের হাতে। পিয়াস মাছটা মাপতে থাকে, ওদিক কানে থাকা ব্লুটুথের মাধ্যমে রাজের থেকে শুনছে। আমার বউয়ের থেকে এই বাঁশ আমি তোমার পেছনে ঢুকিয়ে দেবো, হালার পুত। পিয়াস হেসে দিল, পাত্তা দিল না এমন কথার। মন্ত্রী খেপেছে এবার। লোকটা মাছ নিয়ে যাওয়ার পর অনেকেই এসেছে মাছ নিতে। এক এক করে লোকজন জানাজানি হওয়ার কারণে রকির কানে গেল সবকিছু। শুনে মাথা গরম করে দল নিয়ে আসে বাজারে।
মাছের দাম নির্দিষ্ট করে দেওয়া আছে। এদিকে পেঁয়াজ কেন এত কম দামে দিবে? তাহলে তারা কি নিবে? কিছুক্ষণের মধ্যেই বাজারে বড়সড় ঝামেলা সৃষ্টি হলো। রাজের কাছে কল এসেছে, তাকে এখন মিটিংয়ে জয়েন হতে হবে। বিরোধী দল ও মায়াও থাকবে সেখানে, সাথে থাকবে প্রধান বিচারক। দুপুরের খাবারটা খেলো না রাজ। মাহমুদ সর্দার রাজের কাছে এসেই বলে, আমিও যাব তোমার সাথে। কোনো দরকার নেই বাবা। তোমার নামে মিথ্যা মামলা চলছে, আমাকে তো তোমার পাশে থাকা উচিত। বাবা হয়ে আমি একদম দূর থাকতে পারবো না। মাহমুদ সর্দার নিজেও চিন্তায় আছেন। রাজের বিরুদ্ধে কোনো স্ট্রং প্রমাণ নেই, কিন্তু যতটুকু আছে ততটুকু এড়িয়ে যেতে পারবে না রাজ। রকির জবানবন্দি যেতে পারবে না রাজ। রকির জবানবন্দি যদি হয়ে থাকে রাজের বিরুদ্ধে, তাহলে তো আরো বেশি বিপদ হবে রাজের জন্য। অন্যদিকে তারই বিয়ে করা বউ তার নামে মামলা করে রেখেছে। মন্ত্রী হওয়ার সুবাদে স্ট্রং প্রমাণ না থাকায় তাকে সুযোগ দেওয়া হয়েছে। এই প্রমাণ দেওয়ায় এখন সময় এসেছে। 24 ঘন্টার মধ্যে প্রমাণ দেওয়ার কথা উঠেছিল, কিন্তু যে 3জন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে নিয়ে চাপ দিচ্ছে সবাই। এই প্রমাণ দেওয়ার সময় এখন এসেছে। 24 ঘন্টার মধ্যে প্রমাণ দেওয়ার কথা উঠেছিল, কিন্তু যে 3জন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে নিয়ে চাপ দিচ্ছে সবাই। মিডিয়া তোলপাড় হয়ে আছে। সিয়া, হিয়া, মালিনী সবাই টিভির সামনে কিছু দেখায় কিনা দেখার জন্য বসে আছে। সবাই টিভির দিকে অনেকক্ষণ ধরে চেয়ে আছে। এখন জানালো মিটিং লাইভে দেখানো হবে না। হিয়া বিরক্ত হয়ে বলে, সংসদ শুরু হলে ডাক দিস। এখানে বসে থেকে টেনশনে নিতে পারছি না। আমি সুইমিং পুলের দিকে যাচ্ছি। সিয়া কোনো কথা বলছে না, চুপ করে অপেক্ষা করছে। সুইমিং পুলের কাছে এসে বসে আছে হিয়া। পানিতে পা ভিজিয়ে বইতে তার চোখ। কিছুক্ষণ পর এদিক ওদিক তাকিয়ে দেখলো কোনো গার্ড নেই এদিকে, তাই সে সুইমিং পুলে নামলো। ঠিক তখনই সর্দার মহলে দরজা দিয়ে ঢুকলো রুদ্রের বাইক। বাইকটা গ্যারেজে রেখে নিজেদের বাড়ি থেকে যাবে, অমনি দেখলো সুইমিং পুলের পানিতে হাত দিয়ে পানি নিয়ে খেলছে তার হিয়া পাখি। রুদ্র বাইকের চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে হিয়ার দিকে এগিয়ে আসে। সুইমিং পুলের সামনে এসে হাঁটু গেড়ে বসিয়ে বলে, তোকে তো কখনো এইভাবে সুইমিং পুলের কাছে আসতে দেখিনি। হিয়া রুদ্রের দিকে ফিরে রুদ্রকে দেখে গায়ের কাপড় ঠিক আছে কিনা দেখে নেয়। বিরক্ত হয়ে বলে, এইভাবে হুটহাট মেয়ে মানুষ দেখলে চলে আসেন কেন? মেয়েদের প্রাইভেসি বলতেও কিছু থাকে। বিড়বিড় করে রুদ্র বলে, নেংটি কাল থেকে তোর প্রাইভেসি দেখেই বড় হয়েছি, আজ আবার নতুন কথা? যাই হোক, বড় হয়েছিস, পরিবর্তন তো হতেই হবে, সমস্যা নেই। বিয়ের পর তোর প্রাইভেসি আমি অনলি মি করে দেব। হিয়া রুদ্রের দিকে ফিরেই বলে, কি বিড়বিড় করছেন আপনি? ভাবছি কি? তোর গোসল করতে চশমা লাগে? চোখের এতটা অধপতন হয়েছে? আমার চোখের অধঃপতন হয়নি রুদ্র ভাই, ওটা আপনার চোখের হয়েছে। তাই তো রাস্তায় যে কোনো মেয়েকেই পেলে আপনি ঘেঁষাঘেঁষি করেন। আমি মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করি, এটাই শুধু তোর চোখে পড়ে, আর কারোরটা তো পড়ে না। হিয়া অভিমান করলো। এই কথার উত্তর তার কাছে থাকলেও সে দিবে না। ধীর পায়ে হেঁটে যে সুইমিং পুল থেকে উঠতে নিবে, রুদ্র ওর হাত ধরে সুইমিং পুলে নামে। হিয়া কটমট চাহনি দিয়ে বলে, কি শুরু করলেন আপনি? সত্যিটা বললেই তো হয়। কোন সত্যি? ভালোবাসার মানুষটির পাশে অন্য কাউকে দেখলে যতটা মনে আঘাত হয়, ততটা বাকি মানুষের বেলায় হয় না। ভালোবাসার মানুষটির ভালো খারাপ সব দিকে যেমন আমাদের নজরে থাকে, অন্যদের বেলায় সেই বিষয়টা নজরে আসে না। রুদ্র ভাই। হিয়ার নরম চাহনি রুদ্র তার মন পড়তে শুরু করেছে। এটা তো হিয়া চায় না, কোনো মতেই চায় না। কখনো তো এমন কোনো কথা হিয়া প্রকাশ করেনি, তাহলে বুঝলো কি করে রুদ্র? রুদ্র হিয়ার মুখে ভাই শুনে বিরক্তির সাথেই বলে, তোর বাপের সৎ ভাইয়ের ছেলে লাগি, ভাই ভাই করে কান খাবি না। বাপের সৎ ভাই মানে তো আমার কাকা, তার ছেলে তো আমার ভাই হয়, না হলে কি কাকু বলে ডাকবো? ভাইয়া বাদে কি অন্য কিছু বলা যায় না? হ্যাঁ যাই তো। রুদ্র খুশি হলো, ভাবলো তাকে ভালোবেসে অন্তত রুদ্র বলে ডাকবে, কিন্তু হিয়া তাকেই বলে নষ্ট পুরুষ। রুদ্রের মুখটা চুপসে গেল, গা ঝাড়া দিয়ে বলে, এই নষ্ট পুরুষের বাপের নাতির মা হবি তুই। কি? বুঝিসনি? না। কাছে আয় বুঝিয়ে দিচ্ছি।
হিয়া কোনো কথা না বলে আবারও উঠতে নেয়। রুদ্র ওর হাত ধরে নিজের কাছে আনে। ঘোর লাগা দৃষ্টিতে দেখছে হিয়াকে। হিয়ার ভিজে যাওয়া চুলগুলো তাকে অন্য জগতে নিয়ে গেল। রৌদ্রের চাহনি দেখে হিয়া বুঝে যায় কোনো অঘটন ঘটবে, তাই নিজের মুখের ওপর ওড়না দিয়ে ধরে বলে, আপনার ছোঁয়াও আমার সহ্য হয় না। একদিন ঠিকই আমার ছোঁয়া পেতে আমার কাছে নিজে আসবি তুই। এতটা দায় আমার পড়েনি। যেদিন ভালোবাসার ক্ষতটা বৃদ্ধি পাবে সেদিন তোর দায় পড়বে। রোজের কাছে ছিল হিয়া। রৌদ্র তাকিয়ে আছে হিয়ার দিকে। এর মাঝেই রোজের মাথায় আঘাত অনুভব করে পেছনে ঘুরে নিয়েই বলে, কে রে? পেছনে তাকিয়ে দেখলো আহান সর্দার। তিনি মাত্রই এসেছিলেন বাড়িতে। শুনেছেন রুদ্র বাড়িতে ফিরেছে। অন্যদিকে এত তাড়াতাড়ি ছেলে তার বাড়িতে আসে না, ক্রিমিনাল কেস নিয়েই ব্যস্ত থাকে। আজ যেহেতু এসেছে তাই সেও এসেছে। এসে ছেলের এই আকাম দেখে রাগে তার মাথায় ঢিল ছুঁড়ে পারে। রুদ্র ভ্রুকুটি করেই বলে, এভাবে মারলে কেন? তোমার লজ্জা হওয়া উচিত, ইডিয়েট। তাড়াতাড়ি উপরে আসো। বলে চলে গেলেন তিনি। রুদ্র চলে গেল তার পিছু পিছু। হিয়া হেসে দিল। বিড়বিড় করে রুদ্রকে শুনিয়েই বলছিল, ঠিক হয়েছে। হিয়ার মুখটার দিকে ওড়না রাখা ছিল। রুদ্র যদিও এখন কিছু করতো না, কিন্তু আহান সর্দারের নজরে এত কিছু আসবে না। তিনি গুরুজন হিসেবে ছেলেদের অধঃপতন চান না। এত তাড়াতাড়ি লোক সমাজে জানাজানি হলে এরা দুজনে কলঙ্কিত হবে। এমনিতেও এই বাড়ির ছোট বউয়ের ছেলে হিসেবে তাকে অনেকের থেকে অনেক কিছুই শুনতে হয়েছে, যেটা বাড়ির লোক বলতো না বলতো পেছনে পড়া প্রতিবেশীরা। এই ভয়ে ভয়ে বাদিয়ে দেওয়ার চেষ্টা অনেকবার করা হয়েছে। আহান সর্দার ঘরে এসে সোফায় বসলেন। রুদ্র ড্রেস পাল্টিয়ে এসেই বলে, তোমার ঘরে একা লাগে না বাবা? আহান সর্দার পাশে থাকা ছোট্ট ফুলদানি ছুঁড়ে মারে। সাথে সাথেই ধরে নেয় রুদ্র। চোখ ছোট ছোট করেই বলে, তোমার বৌমা আনার ব্যবস্থা করছিলাম। তুমি কি আমাকে কবরে পাঠিয়ে দিচ্ছ? আমি যেন এই দৃশ্য আর না দেখি। তুমি এই দৃশ্য দেখবে এটা কি আমি জানতাম? আমি তো জানতাম তুমিও বাসায় নেই। এর মানে আমার পিছে পিছে তুমি মেয়েটাকে এভাবে জ্বালাও? তোমাকে কেন বলবো? রুদ্র চোখ গরম করেই বলেন। রুদ্র কলার ঠিক করেই বলে, আজ এত তাড়াতাড়ি এলে যে? শুনেছি তুমি এসেছো, তাই সময় দিতে চেয়েছি ছেলেকে। কাজ ছিল না আজকে। আজকের কাজটা জেসি করে নিতে পারবে। তোমার ভাইয়াটা আসবে, ও তো বিয়ের সানাই বাজাবো। একসাথে কি তোমারটাও বাজাবো? আগে ভাই আসুক, এবার সানাই বাজে নাকি অন্য কিছু দেখতে পারে। কি করতে চলেছো তোমরা? আমি তো কিছুই করব না, যা করার তোমার ছেলে করবে। এবার আমি আমার মতো ইনভেস্টিগেশন চালাচ্ছি। এটাতে যেন কারোর বিপদ না হয়। যারা বিপদে আছে তাদেরকে বাঁচাতে চাই বাবা। হয়তো এতে অনেকের মাঝে বিচ্ছেদ ঘটবে, আবার অনেকের মৃত্যু। আহান সর্দার চলে গেলেন রান্নাঘরে। আজ বাবা ছেলে একসাথে খাবেন। কাজের ব্যস্ততায় এই সুযোগ খুব কম পায় তারা। যারা এক নিঃশ্বাস নিয়ে পেছনে ফিরে বীরের চোখে চোখ রেখেই বলে, সমস্যা কি আপনার? আমার সমস্যা তুমি জানো না? না, জানি না। প্রথম থেকে তো এমন পিছু নিতেন না, এখন এত টান কেন? প্রথমে তুমি আমার মনে ভালোবাসা জাগিয়েছো, এখন যখন একবার ভালোবেসেছি তখন দূরে যেতে দিব না তোমাকে। আমার সাথে ব্রেকআপ করবেন না? না। শিওর তো? হুম। আবারও বলছি, শিওর তো? আরে বাবা হ্যাঁ। তাহলে চলুন। কোথায়? শপিং করতে। আপনার এই বিরক্ত করাটা আমিও এবার বাড়িয়ে দিব। বলেই যারা ভেতরে চলে গেল। মৌকে নিয়ে ড্রেস সিলেক্ট করছে। একটার পর একটা জামা নিতে নিতে মত প্রায় 30-এর মতো সেট নিয়েছে সে। মৌ হা হয়ে দেখছে। বীর তার মতো কুল হয়ে দাঁড়িয়েছে, বুকে হাত গুজে। যারা এই কাণ্ড দেখতে ব্যস্ত সে। যারা কিছু কসমেটিক্স নিল। লিপস্টিকের এক একটা কালার ঠোঁটে দিয়ে পাউট করে তো এক একবার করে দেখছে। যারা পেছনে একজন যুবক ছিল তাকে দেখিয়ে যারা বলে, মানিয়েছে আমাকে? যুবকটি হাতের ইশারায় বোঝালো অনেক সুন্দর লাগছে। বীর এসে লিপস্টিক কেড়ে নিয়ে ফেলে দিল ডাস্টবিনে। যারাকে কাঁধে করে নিয়ে বলে, পাগলের পাগলামি বাড়াতে থাকবে বোন, তুই বিল পে কর, আমি এই পাগলিটাকে নিয়ে যাই। মিটিং শুরু হলো একটি চ্যানেলের মাধ্যমে। সামনাসামনি বসে আছে তিনজন ব্যক্তি।
মায়া, রাজ ও বিরোধী দলের হয়ে আশরাত। বড় আসনে বসে আছে বিচারক, দূরে দাঁড়িয়ে আছে কিছু ব্যক্তি ও মাহমুদ সর্দার। বিচারকের বয়ানে মায়া কিছু কাগজপত্র দেখালো, এগুলো দেখিয়েই বলে, আমার কাছে যেসব ইনফরমেশন আছে এগুলো আমি আপনার সামনে প্রবেশ করলাম। আপনি কি বলতে চান মন্ত্রী মহাজির আজ অপরাধী? মায়া রাজের চোখের দিকে তাকিয়েই বলে, এই পৃথিবীতে একবারে সাধু বলে কোনো ব্যক্তি হয় না, তাই আমি শিওর বলতে পারবো না উনি কেমন। আমার তথ্য অনুসারে আমার আইডিয়া এগুলো উনি করেছেন। আমার শুধু একটাই চাওয়া, আইনের সঠিক বিচার ও মেয়েগুলোর জীবন রক্ষা পাওয়া। পেছনে বসে থাকা লোকগুলো হাততালি দিল। মায়ের কথাগুলো তাদের মনে ধরেছে। বিচারক কাগজগুলো দেখলো, উনি সবকিছু দেখেই বললেন, এখানে কোনো শক্তপোক্ত প্রমাণ নেই যেটা শাহমীর রাজকে আসামি বলে দাবি করা যায়। আরশাদ আর চোখে তাকালো রাজের দিকে। বিচারক আবারও বলে, তবে শাহমীর রাজ যদি তার বিরুদ্ধে প্রমাণ দিতে না পারেন তাহলে এগুলো দিয়েই তাকে আসামি বলে দাবি করা হবে। আরশাদ ওর অ্যাসিস্ট্যান্টের দিকে হাত বাড়ালো। অ্যাসিস্ট্যান্ট কিছু ফাইল দিল, যেগুলো বিচারকের হাতে দিয়েই বলে, আমার ইনফরমেশন অনুযায়ী শাহমীর রাজ্যের চালাপালা ইদানিং খুব বেড়েছে। তোরা একটুতেই মন্ত্রীর নাম ধরে লুটপাট করে গরিবের হক মেরে খান। তিনি এমন মন্ত্রী কি দেশে রক্ষা করতে পারবে? প্রমাণ অনুযায়ী এইগুলো সত্য প্রমাণ হলো। বিচারক এগুলো দেখে রাজের দিকে তাকিয়ে বলে, আপনি কি কিছু বলবেন আপনার হয়ে? রাজ এতক্ষণ মায়ের চোখের দিকেই তাকিয়েছিল, কিছু একটা ভেবেই বলে, মিস্টার আরশাদ আমার নামে যেগুলো প্রমাণ দিল তার বিরুদ্ধে আমার একটাই কথা, আমার লোক আমার নাম করে লুটপাট করলেও আমি কি করেছি বা আমাকেই তাদের সাজেস্ট করতে দেখা গিয়েছে? আরশাদ আলতো হেসে বলে, নাটের গুরু তো আপনি, এছাড়া মিস মায়া তো আপনার উপরে মামলা করেছে। রাজ ম্লান হেসে বলে, সে নয় আমার বউয়ের ভুল বোঝাবুঝি দ্বারা একটুখানি ছোটখাটো পাগলামি। মিয়া বিবির ভুল বোঝাবুঝি মিটে যাবে তখনই যখন আমরা হব চার দেয়ালে বন্দি। মাহমুদ সর্দার বিরক্ত হতে মনে মনেই বলে, ছেলেটা আমার এখনো বাসরে বিভোর। জন্মার সময় বউটা আমার কি এমন খেয়েছিল যে ছেলে আমার বউ ছাড়া কিছুই বোঝে না। আরশাদ প্রকুচকেই বলে, বউ? এই যা, আপনাদের তদন্ত একটু মিস হয়ে গেল। আপনি যার সাথে মিলে আমার নামে মামলা করেছেন সে তো আমারই বউ। আরশাদ মায়ের দিকে তাকালো। মায়া উঠে দাঁড়িয়ে বলে, এখানে আপনার উপর যে দায় চাপানো হয়েছে তার সলিউশন করুন। রাজ নিজেও দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, মিস জেসি। জেসি এলো রকিকে নিয়ে। রকির কপালে ফেটে রক্ত, মুখের অবস্থা বেশ খারাপ। আরশাদ অবাক হয়ে আছে, এই ছেলেকে তো সে আজকেও বাজারে পাঠিয়েছিল চাঁদাবাজি করতে, ধরা পড়লো কিভাবে? মায়া অবাক হয়ে আছে, কারণ সে জানতো পিয়াস মাছ বিক্রেতা সেজেছিল আর এই রকি ওখানে ঝামেলা তৈরি করেছে, কিন্তু জেসি মেয়েটার ব্যাপারে জানতো না মায়া। মায়া এবার রাজের দিকে তাকালো। রাজ মায়ের দিকে চোখ টিপ দিয়ে মায়ের কাছে এসে বলল, বাসুটা তো আজ রাতে হবেই বউ, ওটা কি মিস করা যায়? তাই তো হাটে হাড়ি ভাঙার প্ল্যান করে এসেছে। এখন শুধু বাড়ি যাব আর শুরু করে দিব তোমার আমার সুখের বাথরুম বিলাস। জেসি রকির কলার ধরে নিয়ে সবার সামনে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বিচারকের সামনে নিজের আইডি কার্ড দেখিয়ে দিল। বিচারক কার্ড ভালো করে পর্যবেক্ষণ করে জেসির আইডেন্টিটি প্রকাশ না করেই বলে, কি কি প্রমাণ এসেছেন এগুলো পেশ করুন। জেসি একটা মেমোরি দিয়ে বলে, আজকে বাজারে চাঁদাবাজির জন্য মারপিট শুরু হয়। বিশেষ করে দীর্ঘ 2 মাস ধরেই এমন চলছে। মন্ত্রী শাহমীর রাজ তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু যখন খোঁজ পেয়েছিল যে তার এলাকাতে তার পিঠ পিছে কেউ ছুরি চালাতে ব্যস্ত, তখনই উনি আমার সাথে যোগাযোগ করেন। এই কয়েকদিনে আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছিলাম, তবে আমরা চেয়েছিলাম ওনাকে সোজা অ্যারেস্ট করে নিয়ে যাব। এদিকে হুট করেই শুনতে পেলাম স্যারের নামে মিথ্যা মামলা, তাই আমরা সোজা আসামিকে এখানে নিয়ে আসি। সবার সামনে ভিডিও ওপেন করা হলো। ভিডিওতে দেখতে পেল রকি সবার থেকে টাকা চাচ্ছে। এদিকে রকির সাথে আছে আর সাথে লোকজন, সবাই শাহমীর রাজের নাম করে টাকা চাচ্ছে। এটা দেখে আরশাদ বলে, এখানে তো তেমন কিছু প্রমাণ হয় না, বরং এখানে স্পষ্ট যে শাহমীর রাজ সব কিছু করায়।
জেসি মৃদু হেসে আরশাদের দিকে সন্দিহান নজরে তাকিয়েই বলে, আনফরচুনেটলি এখানে শাহামির রাজের দলের অতি নগণ্য এক লোকের সাথে বাকি সদস্য কিন্তু আপনার দলের। আর আপনার দলের সবাই বলছে শাহামির রাজের নাম। এটা একটু সাজানো গোছানোর প্ল্যান হয়ে গেল না? আরশাদ শুকনো ঢুকিলে বলে, মানে কি এগুলোর? মানে এই যে শাহামির রাজ যদি চাঁদাবাজি করতেন তাহলে এখানে তার একাধিক লোক থাকতো। আমরা এর আগের অনেক ভিডিওতে দেখেছি যেখানে আপনার দল আর শাহামির রাজের দলের লোকের মধ্যে মারামারি দেখা দিয়েছে। সব দিক থেকে তদন্ত করেই আমি জানতে পারলাম আপনি এবং আপনার লোকজন মিলে শাহামির রাজের দলের থেকে শুধু রকিকে নিজের দল করেছেন। আর শাহামির রাজের সাথে এমন করাটা অস্বাভাবিক না। আপনার কাজই হলো আপনার বিরোধী দলকে হারানো। এই দিক থেকে আপনি আপনার বেস্টটাই করেছেন মিস্টার আরশাদ। জেসি আরো কিছু ভিডিও দেখালো। যখন রকি রাজের দলের ছিল তখনকার ভিডিও। রাজের দলের কেউই চাঁদাবাজি করেনি। আবার হয়তো চোখের আড়ালেও তো একজন করেছে, কাউকে তো বিশ্বাস করা যায় না। আবার এতজন খুঁটিয়ে দেখাও রকির ডানা একটু বেশি গজিয়েছিল, যার কারণে সে পুরোপুরি ফেঁসে গেল। কথায় আছে, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। রকির সাথে এটাই হলো। সবার সকল সিদ্ধান্ত শুনে রকিকে অ্যারেস্ট করা হলো। এবার মুখ হলো মায়া স্বাভাবিক মুখ করেই বলল, সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।